আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পথ হারিয়ে ফিরেছে নেতানিয়াহু। এদিকে পুরো গাজা দখলের অভিযানে ইসরায়েল। আর থাকছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ওরসনিক নিয়ে নামছে বেলারুশ এবং রাশিয়া। আর থাকছে আরও গভীর হচ্ছে রাশিয়া, ইরান, চীন, উত্তর কোরিয়ার সম্পর্ক। সর্বশেষ জানিয়ে দিব রাহুল গান্ধীকে হত্যার হুমকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। পথ হারিয়ে ফেলেছে নেতানিয়াহু। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, নেতানিয়াহু পথ হারিয়ে ফেলেছেন এবং গাজায় যুদ্ধ চালিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করছেন। বুধবার এএফপিকে দেওয়া মন্তব্যে বলেছেন, গাজায় যা ঘটছে তা একেবারেই ভয়াবহ। নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শুনছেন না, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি আরও জানান, ক্রমবর্ধমান আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও নেতানিয়াহুর সম্প্রতি গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়া এবং হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার পরিকল্পনা ঘোষণা করেছেন। তার দাবি, এটাই যুদ্ধ শেষ করার সেরা উপায়। জাতিসংঘ সমর্থিত বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ইসরায়েল লি অবরোধের কারণে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি হচ্ছে এবং ব্যাপক দুর্ভিক্ষের মুখে ঝুঁকি বাড়ছে। 2023 সালের অক্টোবরে হামাসের হামলার পর শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েলি আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে। এদিকে সোমবার নিউজিল্যান্ডে ইঙ্গিত দিচ্ছে যে তারা অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের মতো ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিউজিল্যান্ডের জন্য প্রশ্ন হলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে কিনা তা নয়, বরং কবে দেবে সেটাই মূল বিষয়। তিনি জানান, সেপ্টেম্বর মন্ত্রিসভা এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে। মিশর, জর্ডানের অধিকাংশ নিয়ে পুরো ফিলিস্তিন ভূখণ্ড সহ এক বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, তিনি এই বৃহত্তর ইসরায়েল গঠনের এক ঐতিহাসিক এবং অত্যধিক মিশনে আছেন। সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যম i24 চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই অবস্থান শক্ত করেছেন নেতানিয়াহু। এর মধ্যে নেতানিয়াহুর এই সম্ভাবনায় ক্ষুব্ধ হয়েছে জর্ডান। পুরো গাজা দখলের অভিযানে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা পুরোপুরি দখলের অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। জর্ডান গণমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান এল জামির বুধবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় বড় ধরনের স্থল অভিযানের পরিকল্পনার বিরোধিতা প্রত্যাখ্যান করে নিয়েছেন। আইডিএফ এর এক বিবৃতিতে বলা হয়েছে, জামির গাজা উপত্যকা আইডিএফ এর অপারেশনাল পরিকল্পনার মূল অবকাঠামো অনুমোদন করেছেন। এর আগে তিনি হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মিদের ঝুঁকির কারণে এই পরিকল্পনার বিরোধিতা করেছিলেন। গত সপ্তাহে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা এই অভিযানের নির্দেশ দেয়। তার লক্ষ্য হল গাজা সিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে এবং প্রধান শরণার্থী শিবিরগুলোতে হামাসের সেলগুলো ধ্বংস করা। প্রতিবেদনে বলা হয়েছে, এখনও পর্যন্ত বড় ধরনের স্থল অভিযানের কোনো সময়সূচি ঘোষণা না করেও ইসরায়েলি যুদ্ধবিমান দিনের পর দিন ধরে ইসরায়েলি গাজায় গোলাবর্ষণ করে যাচ্ছে। সেখানকার স্বাস্থ্য কর্মকর্তার দাবি করছেন, গত 24 ঘন্টায় সেখানে 123 জন নিহত হয়েছে। ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ওরসনিক নিয়ে নামছে বেলারুশ ও রাশিয়া। রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় প্রথমবারের মতো পরমাণু অস্ত্র বহনের সক্ষম ওরসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুসরণ করতে যাচ্ছে বেলারুশ। ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর পূর্ব সীমান্তের কাছে অনুষ্ঠিতব্য জাপাথ 2025 মহড়ায় এই প্রশিক্ষণ নেওয়া হবে। সাবেক সোভিয়েত রাষ্ট্র বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র এবং অর্থনৈতিক এবং সামরিকভাবে মস্কোর উপর নির্ভরশীল। 2022 সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের সময় দেশটি নিজেদের ভূখণ্ড রুশ সেনাদের ব্যবহারের অনুমতি দিয়েছিল। পোল্যান্ড, ইউক্রেন এবং ব্যালটিক দেশগুলো বারবার বেলারুশকে সামরিক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ জানিয়েছে। তবে রাশিয়া জানিয়েছে, বছরের শেষ নাগাদ বেলারুশে ওরসনিক ক্ষেপণাস্ত্র স্থাপন করা হবে। বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, রুশ সহকর্মীদের সঙ্গে মিলে এই ধরনের অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেছেন, আমরা পশ্চিম এবং উত্তর সীমান্তের পরিস্থিতি দেখছি, বসে থেকে সমীকরণ এবং কার্যকলাপ দেখতে পারছে না। রাশিয়ার নতুন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ওরসনিক ইউক্রেনের নিপ্রো শহরে গত বছরের শেষ দিকে পরীক্ষামূলক হামলার মধ্যে প্রকাশ্যে সামনে আসে। এটি শব্দের গতির চেয়ে প্রায় 10 গুণ দ্রুত বা রাডারের পক্ষে শনাক্ত করা কঠিন। ক্ষেপণাস্ত্রটির পাল্লা আনুমানিক
2500 থেকে 3000 কিলোমিটার হলেও কিছু অনুমান অনুযায়ী সর্বোচ্চ 5000 কিলোমিটার পর্যন্ত হতে পারে, ফলে প্রায় গোটা ইউরোপের আওতায় পড়ে। স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রণ ওয়ারহেড থাকে প্রতিটিতে একাধিক সাব ইউনিট সহ, যা একসঙ্গে নিশানায় পৌঁছায়। বিশ্লেষকদের মতে এটি উন্নত ইস্কান্দার বা ছোট আকারের রিয়াস বা ইউএম এর সংস্কার হতে পারে। পারমাণবিক ওয়ারহেড ছাড়াও এটি গভীর ভূখণ্ড স্থাপনা ধ্বংসে সক্ষম এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে বলে রুশরা দাবি করছেন। আরও গভীর হচ্ছে রাশিয়া, ইরান, চীন, উত্তর কোরিয়ার সম্পর্ক। রাশিয়া, ইরান, চীন এবং উত্তর কোরিয়া তাদের কৌশলগত জোট আরও মজবুত করছে। ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক 12 দিনের সংঘাতের পর এই জোট দুর্বল হয়ে পড়েছে। পশ্চিমাদের এমন ধারণা নস্যাৎ করে দিয়ে তাদের সাম্প্রতিক কার্যক্রম। ন্যাশনাল সিকিউরিটি জার্নালের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। খবর শারাফাত নিউজের। জোটের সহযোগিতা এখন সামরিক প্রযুক্তি এবং মহাকাশ পর্যন্ত বিস্তৃত। সম্প্রতি তেহরান রাশিয়ার সুয়েজ রকেটের মাধ্যমে একটি যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করেছে। 2022 সালের কাজাখস্তান থেকে পরিচালিত খাইরাম মিশরের ধারাবাহিকতায় এটি উৎক্ষেপণ করা হয়। উন্নত অস্ত্র এবং প্রযুক্তি বিনিময়ও বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনা ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে রাশিয়া গার্বিয়া 1A মারাত্মকভাবে ড্রোন তৈরি করছে। অন্যদিকে ইরান চীনের কাছ থেকে থেলথ যুদ্ধবিমান এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগ্রহের চেষ্টা করছে। কূটনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রেও সম্পর্ক বাড়ছে। রাশিয়ার উত্তর কোরিয়ার সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছে এবং ইরান তার পারমাণবিক কর্মসূচিতে মস্কো বেইজিং এর সমর্থন চাইছে। ন্যাশনাল সিকিউরিটি জার্নাল সতর্ক করে বলেছে, পশ্চিমা দেশগুলো যেন এই সমন্বয়কে অবহেলা না করে, কারণ এই জোট ড্রোন, আকাশ কর্মসূচি এবং সামরিক উদ্যোগকে এমন গতিতে এগোচ্ছে যা আন্তর্জাতিক মানদণ্ডকে চ্যালেঞ্জ বানাচ্ছে। এবার রাহুল গান্ধীকে হত্যার হুমকি। ভারতীয় কংগ্রেস নেতা এবং সংসদের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় তিনি আদালতে অভিযোগ করছেন। বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। অভিযোগে রাহুল গান্ধীকে বলা হয়েছে, বিজেপির 2 সংসদ সদস্য তাকে সতর্ক করে বলেন তার পরিণতিও দাদি ইন্দিরা গান্ধীর মতো হতে পারে। আদালতে দাখিল করা আবেদন উল্লেখ করা হয়, 2022 সালে অনুষ্ঠিত ভারত জোড়ো যাত্রার সময় হিন্দুত্বতাবাদী নেতা বিনায়ক দামোদর সাভারকে নিয়ে রাহুল গান্ধীর একটি মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। এই মন্তব্যের প্রেক্ষিতে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। গত 24শে জুলাই সেই মামলায় জামিন পান তিনি। রাহুল গান্ধীর আইনজীবী মিথিন্দ পাল জানান, কংগ্রেসের পক্ষ থেকে আদালতে একটি পৃথক আবেদন জমা দেওয়া হয়েছে, যাদের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং হুমকির প্রসঙ্গ তুলে ধরা হয়। তিনি বলেছেন, গত 15 দিন ধরে ভোট চুরির অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে রয়েছে রাহুল গান্ধী। এর মধ্যে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীর মধ্যে হিন্দুত্ব শব্দ ঘিরে উত্তপ্ত বিতর্ক হয়। তিনি বলেছেন, এর সময়ে বিজেপির 2 সংসদ সদস্য রাহুল গান্ধীকে সংসদ কক্ষ থেকে সরে যেতে বলেন এবং হুমকি দেন তিনি যেন ইন্দিরা গান্ধীর মতো পরিণতির জন্য প্রস্তুত থাকেন। তারা তাকে বড় সন্ত্রাসী বলে আখ্যা দেন। আইনজীবী জানান, আদালত এই আবেদন গ্রহণ করেছে এবং আগামী 10 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।